সো ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির পূর্ব পাঠের যে পুনরালোচনা পোর্শনটা চলছে তার ম্যাক্সিমাম থিওরি, অ্যাকচুয়ালি সব কিছু থিওরি আমি আলোচনা করে নিয়েছি। আজকে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। তার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট নলেজ, একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের জানতে হবে। চলো দেখি কি জানতে হবে, সেটা আমি শুরু করি, তবে বুঝতে পারবে। আচ্ছা, আমি যেটা বলেছিলাম, অ্যাকচুয়ালি ধরে নাও এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ব্যাপারটা হচ্ছে, আমি তোমাকে একটা শর্ত বলছি যে একটা বিন্দু এমন ভাবে নাও যে এক্স অক্ষ বরাবর তুমি যত একক যাবে, ওয়াই অক্ষ বরাবর তার থেকে দ্বিগুণ যাবে। এমন বিন্দুগুলো নাও, এমন বিন্দু নাও। তাহলে তুমি কি করতে পারো? কি বললাম? এক্স অক্ষ বরাবর যত একক নিব, মানে কোনো বিন্দুকে এক্স অক্ষ বরাবর যত একক নিব, ওয়াই অক্ষ বরাবর তার থেকে দ্বিগুণ নিতে হবে। আর আমি শর্ত দিলাম যে না, যে কোনো বিন্দুকে আমরা এমন ভাবে নিব যে এক্স অক্ষ বরাবর যত একক নিব, ওয়াই অক্ষ বরাবর তার থেকে দ্বিগুণ নিতে হবে। এমন বিন্দুকে নেব। তাহলে বিন্দুটাকে তুমি কিভাবে করে নিতে পারো? ধরে নাও যে এক্স অক্ষ বরাবর 1 2 3 4 আসলাম, 5 আসলাম ধরে নাও। ওয়াই অক্ষ বরাবর কত আমাকে যেতে হবে? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে বিন্দুটা থাকবে, বিন্দুটা এখানে থাকবে। আমরা বলেছি যে এক্স অক্ষ বরাবর যত একক নিব, ওয়াই অক্ষ বরাবর তার থেকে দ্বিগুণ নিতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর আসলাম 1 2 3 4 5, আর ওয়াই অক্ষ বরাবর উপরে উঠলাম 10 একক। তাহলে যে বিন্দুটা আসলাম আমরা, এক্স অক্ষ বরাবর যত একক এসেছি, ওয়াই অক্ষ বরাবর তার থেকে দ্বিগুণ এসেছি। এবার এটা তো আমরা একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে নিলাম। আমরা শর্ত দিয়েছি, জাস্ট আমরা যে কোনো বিন্দু পরিকল্পনা করতে পারি। আমরা যদি এক্স অক্ষ বরাবর 3 একক আসি, তাহলে ওয়াই অক্ষ বরাবর কত একক যেতে হবে? 1 2 3 4 5 6। মানে এক্স অক্ষ বরাবর যদি 3 একক আসি, ওয়াই অক্ষ বরাবর 6 একক যেতে হবে। এক্স অক্ষ বরাবর যদি আমি 1 একক আসি, তাহলে ওয়াই অক্ষ বরাবর 2 একক যেতে হবে। শর্তটাই ওইরকম নিয়েছি যে এক্স অক্ষ বরাবর যত একক যাব, ওয়াই অক্ষ বরাবর তার থেকে দ্বিগুণ নিতে হবে। তাহলে আমাদের যে বিন্দুগুলো এরকম হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, অথবা আমি যদি এক্স অক্ষ বরাবর যদি 4 একক আসতাম, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাকে যেতে হতো 8 একক। আমি যদি এক্স অক্ষ বরাবর 2 একক আসতাম, তাহলে আমাকে ওয়াই অক্ষ বরাবর যেতে হতো 4 একক। তো বিষয়টা হচ্ছে যে বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু হচ্ছে কি, কোনো নির্দিষ্ট বিন্দু হচ্ছে না। বিন্দুগুলো এই পথে চলতেই থাকছে, এই পথে বরাবর চলতেই থাকছে। এবার কোথায় গিয়ে থামবে ওটার কোনো নির্দিষ্ট না। আমাদেরকে শর্ত দিয়েছে, ওই শর্ত অনুযায়ী কোথায়, মানে যে কোনো জায়গাতে আমরা নিতে পারি, তবে সেই বিন্দুগুলো এই সরলরেখার উপরে হবে। এই সরলরেখার উপরে হবে। যে সরলরেখাটা আমরা পাচ্ছি এই বিন্দুগুলোকে যুক্ত করার জন্য, ওই সরলরেখার উপরে কোনো একটা বিন্দুতে হবে। যে এক্স অক্ষ বরাবর যত একক আমরা যাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর তার থেকে কি হচ্ছে বলো তো? কি নিতে হচ্ছে? দ্বিগুণ নিতে হচ্ছে। যেহেতু শর্ত ওটাই, তাহলে ওই বিন্দুগুলো এই সরলরেখার উপরে কোনো একটা বিন্দু, মানে এই সরলরেখার উপরে যে কোনো বিন্দু হবে। তাহলে বলো তো, এখানে যে পথ, একটা সরল রেখা পাচ্ছি, এই পথটাকে বা এই সরল রেখাটা আমরা বলি সঞ্চার পথ। কি বলি বলো তো?
এটাকে আমরা বলি সঞ্চার পথ, ইংরেজিতে যাকে বলা হয় লোকাস। লোকাস বা সঞ্চার পথের ডেফিনেশনটা হচ্ছে এরকম: কোনো বিশেষ শর্তে, কোনো বিন্দু কোনো বিশেষ শর্তে বা কোনো নির্দিষ্ট শর্তে, অ্যাকচুয়ালি কোনো বিন্দু না, কোনো গতিশীল বিন্দু। এখানে দেখো এক্স অক্ষ বরাবর যত একক যাবে ওয়াই অক্ষ বরাবর তার থেকে দ্বিগুণ যাবে। এটা থেকে আমরা কি বুঝছি বলো? যে এটা থেকে আমরা বুঝে নিচ্ছি যে এটা কোনো নির্দিষ্ট বিন্দুর কথা বলছে না। আমরা ওই শর্তে অনেক বিন্দু পাবো, তো যেহেতু কোনো নির্দিষ্ট বিন্দু পাবো না, ওই জন্য সেই বিন্দুটাকে আমরা যদি বলি তাহলে আমাদের গতিশীল বিন্দু বলতে হবে। তাহলে আমাদের এরকম ভাবে বলতে হবে কোনো গতিশীল বিন্দু কোনো নির্দিষ্ট শর্তে বা কোনো নির্দিষ্ট শর্তের অধীনে যে গতিপথে চলতে থাকবে সেই গতিপথকে আমরা বলবো সঞ্চার পথ বা লোকাস। এবার এই বিশেষ শর্তটা দিয়ে যদি আমরা কোনো সমীকরণ তৈরি করি তাহলে সেটাকে আমরা বলবো সঞ্চার পথের সমীকরণ বা ইকুয়েশন অফ দ্য লোকাস। যেমন এখানে আমাদের বলছে এক্স অক্ষ বরাবর যত একক আমরা নিব ওয়াই অক্ষ বরাবর তার থেকে আমাদের কি নিতে হবে বলো? দ্বিগুণ নিতে হবে। আমি ধরে নিলাম যে এক্স অক্ষের মানে এই সরলরেখার উপরে যে কোনো বিন্দুকে আমি ধরে নিলাম যে এক্স কমা মানে এক্স কমা ওয়াই, এই সরলরেখার উপরে অবস্থিত যে কোনো বিন্দুকে আমরা ধরে নিলাম এক্স কমা ওয়াই। তাহলে এই যে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি হবে? বলছে এক্স অক্ষ বরাবর যত হবে ওয়াই অক্ষ বরাবর তার থেকে দ্বিগুণ হবে। তার মানে হয়ে যাবে কি বলতো 2x = y। দ্বিগুণটা কে? দ্বিগুণটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যেটা হবে সেটা দ্বিগুণ। তাহলে ওয়াই অক্ষের স্থানাঙ্ক ওয়াই আর এক্স অক্ষের বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স। তাহলে এক্স দ্বিগুণ হবে না ওয়াই দ্বিগুণ হবে? নিঃসন্দেহে ওয়াই দ্বিগুণ। তাহলে ওয়াই যদি দ্বিগুণ হয় ওর সঙ্গে এক্স কে সমান হতে হলে এক্স কে 2 দিয়ে গুণ করতে হবে না? তাহলে যে আমাদের সমীকরণটা তৈরি হলো সেটা হচ্ছে কি বলতো 2x = y। সমীকরণ গঠনটা যারা বুঝতে পারলেন আর একবার ওদের জন্য বলছি। আমি যেটা বললাম যে এক্স অক্ষ বরাবর যত একক নিব ওয়াই অক্ষ বরাবর তার থেকে দ্বিগুণ নিতে হবে, এটাই হচ্ছে শর্ত। তাহলে বলো তো আমি বললাম যে এই সরলরেখা বা এই সঞ্চার পথের উপরে কোনো একটা বিন্দু, মানে কোনো একটা বিন্দু না, কোনো নির্দিষ্ট বিন্দুকে বলছি না, এই সরলরেখার উপরে অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে কি বলতো এক্স কমা ওয়াই। ঠিক আছে? তো আমরা যেটা এখানে বলেছি শর্তটা কি আমাদের বলতো যে এক্স অক্ষ বরাবর যেটা থাকবে ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা এক্স অক্ষ বরাবর বিন্দু মানে অ্যাকচুয়ালি ভুজ যেটা থাকবে কোটিটা হচ্ছে তার থেকে দ্বিগুণ। তাহলে এখানে কোটি কোনটা ওয়াই, ওয়াই হচ্ছে দ্বিগুণ, তার থেকে দ্বিগুণ এক্স এর থেকে। এবার এক্স এর থেকে ওয়াই যেহেতু দ্বিগুণ আমি বলতো এক্স = ওয়াই যদি লিখি চলবে? চলবে না। কেন বলতো? কারণ ওয়াই হচ্ছে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হচ্ছে ওয়াই মানে এক্স যদি 5 হয় তাহলে ওয়াই হচ্ছে 10। তাহলে এক্স ওয়াই এর সাথে সমান কখন হবে? যখন আমি এটা যদি 5 আর এটা 10, মানে ওয়াই হচ্ছে এক্স এর থেকে দ্বিগুণ। তাহলে দ্বিগুণ মানে কি? এটা যদি 5 হয় তার মানে এটা 10। 5 আর 10 কোনোদিন সমান হয়? তাহলে আমি 5 এর সাথে যদি 2 যদি আমি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে? সমান হবে। এখন এখন 5 2 10 আর উপরে 10 আছে। তাহলে বুঝে নাও কি বলতো যে এটা দ্বিগুণ ছিল। এবার এক্স কে যদি 2 দিয়ে গুণ করি তবে ওয়াই এর সঙ্গে সমান হয়ে গেল। এখন কাহিনীটা কি হচ্ছে বলো? 2x = y, তাহলে 2x এবারে থাকলো ওই ওয়াইটা এবারে কি হবে মাইনাস হয় = 0। তাহলে এই যে একটা আমরা সমীকরণ পেলাম, এটাই হচ্ছে কি বলতো এই নির্দিষ্ট মানে কোনো গতিশীল বিন্দুর এই নির্দিষ্ট শর্তে মানে এই নির্দিষ্ট শর্তে ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথ এটা, আর সেই সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এটা। কোনো গতিশীল বিন্দু যে বিশেষ শর্তে বা যে নির্দিষ্ট শর্তে কোনো একটা পথ ধরে গতিশীল হবে তার সেই পথটাকে আমরা বলবো সঞ্চার পথ। আর সে নির্দিষ্ট শর্তে নির্দিষ্ট শর্তটাকে প্রয়োগ করে যেটা আমরা সমীকরণ তৈরি করব তাকে আমরা বলবো সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবার আমাদের যে আলোচ্য বিষয় হবে বেশ কয়েকটা কোশ্চেন আমরা আলোচনা করব। সো প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি বলতো ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু এই বিন্দুতে যদি স্থানান্তরিত হয়ে যায় তাহলে বলছে এই সমীকরণটি মানে এই সমীকরণটির পরিবর্তিত আকার কি হবে। তাহলে এটা আমরা সলভ করব কিভাবে করে? আমরা স্থানান্তরের মানে কেন্দ্র যদি স্থানান্তরিত হয় মানে কেন্দ্রের যদি ট্রান্সলেশন যদি ঘটে তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটো সম্পর্ক বলেছিলাম। সেটা এক্স = আমি বলেছিলাম x1 + আলফা। এখানে আলফা বিটা মানে হচ্ছে যদি আমরা যেটা থিওরি আমরা শিখেছিলাম
যে মূল বিন্দু যদি অন্য কোনো বিন্দুতে যদি স্থানান্তরিত হয়ে যায়, যেমন মূল বিন্দুর এখানে 0,0 বিন্দুতে ছিল, মূল বিন্দু যদি আলফা কমা বিটা বিন্দুতে যদি চলে আসে, তাহলে কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু যে এক্স কমা ওয়াই যদি হয়, এই কেন্দ্র বিন্দুর সাপেক্ষে যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হয়, তখন আমরা এই বিন্দুর সাপেক্ষে মূল বিন্দুটা যখন এখান থেকে এখানে চলে এসেছিল, ওই বিন্দুর সাপেক্ষে আমরা কি ধরেছিলাম বলো, x1, y1 ধরেছিলাম এই বিন্দুটার স্থানাঙ্ক। তখন x1 আর x এর মধ্যে সম্পর্কটা কি বলেছিলাম বলো, x = x1 প্লাস আলফা, আর y y1 প্লাস বিটা। আমরা যখন ট্রান্সলেশন করাছিলাম তখন এই সম্পর্কগুলো বলেছিলাম। যারা ক্লাস করনি, পরবর্তী ক্লাসগুলো যারা করেনি, অবশ্যই আগের ক্লাসগুলো করে চলে এসো, তবে এই জিনিসগুলো বুঝতে আরো সুবিধা হবে। এখন আলফা বলতে এখানে কি কেন্দ্রবিন্দু, তো আলফা কমা বিটা না, এই অঙ্কের ক্ষেত্রে কেন্দ্রবিন্দুটা কোথায় রয়েছে বলো তো, 1,1 বিন্দুতে। এই অঙ্কের ক্ষেত্রে কেন্দ্রবিন্দুটা মূল বিন্দুটা 1,1 বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। তাহলে এক্ষেত্রে আলফার জায়গাতে কি বসবে বলো তো, 1 বসবে, আর বিটার জায়গাতে কি বসবে বলো তো, 1 বসবে। মানে আমরা এক্স এর জায়গাতে লিখবো x1 প্লাস আলফা 1, আর ওয়াই এর জায়গাতে লিখবো y1 প্লাস 1। তাহলে এখানে আর ওটা লিখলাম না x1 প্লাস 1, কারণ আমরা আলফা কমা বিটা মানে এখানে হচ্ছে 1,1, ঠিক আছে। আর ওয়াই এর জায়গাতে আমরা কি লিখবো বলো তো, y1 প্লাস 1। চলো করে দেখি, তবে বুঝতে পারবো আমরা। সমীকরণটা কি ছিল, x² প্লাস xy মাইনাস 3x মাইনাস y প্লাস 2 = 0। x এর জায়গায় আমরা লিখবো x1 প্লাস 1। তাহলে কি হবে বলো, x1 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে xy, x এর জায়গায় লিখবো x1 প্লাস 1 ইন্টু y আছে এখানে x ইন্টু y, x এর জায়গায় x1 প্লাস 1 লিখে দিয়েছি, আর y এর জায়গায় লিখবো y1 প্লাস 1। এখন মাইনাস কি আছে বলো, 3x, x এর জায়গায় কি লিখবো বলো, x1 প্লাস 1, তাহলে 3 ইন্টু x1 প্লাস 1 মাইনাস কি আছে বলো, y আছে, তো y এর জায়গাতে লিখবো y1 প্লাস 1। আবার এখানে প্লাস 2 আছে, হচ্ছে 0। তাহলে এভাবে করে আমরা সমীকরণটা লিখে দিলাম। যখন কি বলতো, মূল বিন্দুটা 1,1 বিন্দুতে স্থানান্তরিত হয়ে গেছে, তখন এই বিন্দুটির এই সমীকরণের পরিবর্তিত রূপ হবে এটা। এবার একে আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে। ক্যালকুলেশন করলে গেলে আমাদের হয়ে যাবে। চলো, এখানে x1 প্লাস 1 তার হোল স্কয়ার মানে কি, x1 তার স্কয়ার প্লাস 2x1 প্লাস হচ্ছে 1 প্লাস এই দুটো যদি আমরা গুণ করি, x1 প্লাস 1 আর y1 প্লাস 1 কে যদি আমরা গুণ করি, তাহলে কি হবে, x1 দিয়ে y1 কে গুণ করলাম, x1 দিয়ে x1 কে 1 কে গুণ করলে হবে x1 কে x1 প্লাস y1, গুণটা কি করলাম, x1 y1, x1 দিয়ে 1 করলে y x1, তারপরে হচ্ছে y1 কে y1 প্লাস 1 দিয়ে 1 কে গুণ করলে 1, তারপরে -3 দিয়ে যদি x1 কে গুণ করি, -3x1, -3 দিয়ে যদি 1 কে করি, মাইনাস প্লাসে মাইনাস, 3 × 3। তারপরে এখানে কি বলতো, মাইনাস y1 মাইনাস প্লাসে মাইনাস 1, আর এখানে কি রয়েছে বলতো 2 = 0। তাহলে সমীকরণটা এরূপ হচ্ছে। এখন x1 স্কোয়ার কোথাও আছে আর কোথাও, তাহলে x1 স্কোয়ারকে বসিয়ে দিলাম, অসুবিধা নেই। 2x1, তাহলে x1 যুক্ত পদ কোনটা কোনটা, এটা একটা, আর এখানে রয়েছে x1 যুক্ত পদ। এটাকে ক্যালকুলেশন আমরা করি, দুটো x1 আর এখানে আরেকটা x1 যোগ হয়ে আছে, তাহলে 3টা x1 হয়ে গেল, আর এখানে 3টা x1 আবার বাদ আছে, তাহলে x1 গুলো কি হয়ে গেল, বাদ চলে গেল। দেখো, দুটা x1 এখানে রয়েছে, এখানে আর একটা x1 রয়েছে, তাহলে কটা x1 জি, এটা প্লাস আর এটা প্লাস, প্লাস প্লাস প্লাস, দুটা আর একটা, তিনটা x1, আর এখানে 3টা x1 বাদ হয়ে আছে, এবার বাদ দিয়ে দাও, 3টা x1 থেকে 3টা x1 বাদ চলে গেল, তাহলে কটা x1 পড়ে থাকলো বলো, x1 পড়েই থাকলো না অ্যাকচুয়ালি। তারপরে এখানে x1 y1 আছে, x1 y1 কে আমরা বসিয়ে দিলাম, তার আগে প্লাস ছিল, প্লাসটা বসিয়ে দিই। আর এখানে কি হচ্ছে, প্লাসটাকে একটু ভালো করে বসিয়ে দিই। তারপরে এখানে কি হচ্ছে বলতো, এটা তো বসিয়ে দিলাম, x1 y1 আর কোথাও নেই, ওই জন্য বসিয়ে দিলাম।
y1 এখানে একটা রয়েছে, এখানে একটা মাইনাস y1 রয়েছে, তাহলে একটা y1 প্লাস আর একটা y1 মাইনাস, বাদ চলে গেল। তারপরে এখানে কি বলো, এখানে একটা +1 আর এখানে +1, তাহলে প্লাস প্লাসে প্লাস মানে 2 হলো। 2 থেকে যেগুলো যোগ আছে ওগুলোকে আমরা যোগ করছি আগে। এখানে একটা 1 আর এখানে 2, 2 আর এখানে 2 যোগ হয়েছে মানে 4। 4 থেকে আমি এখানে 3 বাদ দিলাম, কত হলো, 1 হলো। আর সেই 1 থেকে আবার এটা বাদ চলে গেল, মানে মাইনাস প্লাস গুলো কত রয়েছে, 4 রয়েছে, আর মাইনাস গুলো 4 রয়েছে, দেখো -3 আর -1, তাহলে বাদ চলে গেল। অ্যাকচুয়ালি সবগুলো সংখ্যাগুলো বাদ চলে গেল, তাহলে অন্য পরে কি পড়ে আছে, 0 পড়ে আছে। তাহলে আমাদের যে সমীকরণটা তৈরি হলো সেটা হচ্ছে x1² প্লাস x1 y1 = 0। এটাই হচ্ছে কি বলতো, এই সমীকরণের পরিবর্তিত রূপ যখন 1,1 বিন্দুতে মূল বিন্দুটা স্থানান্তরিত হয়ে যাবে। বুঝেছো? জাস্ট সিম্পল ভাবে যদি আমি বলতে চাই, তাহলে এক্স এর জায়গাতে এখানে কি 1,1 বিন্দুতে স্থানান্তরিত হয়েছে, তো এক্স এর জায়গাতে x1 + 1 বসে দাও, আর y এর জায়গাতে y1 + 1 বসে দাও। কেন? কারণ দুটোতে 1 আছে। এখানে যদি এবার ধরে নাও কোনো ক্ষেত্রে, কোনো অন্য অঙ্কের ক্ষেত্রে এখানে ধরে নাও মূল বিন্দুটা 2,3 বিন্দুতে স্থানান্তরিত হচ্ছে, তখন এক্স এর জায়গাতে কি বসাবে জানো, এক্স এর জায়গাতে বসাবা x1 + 2, আর y এর জায়গাতে বসাবা y1 + 2, সরি প্লাস, এখানে কি রয়েছে, ভুজটা এখানে 3 রয়েছে। এক্স এর জায়গাতে বসাবো x1 + 2, কেন? কারণ এখানে 2 রয়েছে। y এর জায়গাতে কি বসাবো বলো তো, y1 + 3, কেন? এখানে 3 রয়েছে। ঠিক আছে, যখন মূল বিন্দুটা এই বিন্দুতে স্থানান্তরিত হবে, মূল বিন্দু যখন 1,1 বিন্দুতে স্থানান্তরিত হচ্ছে, তখন আমি 1 এখানে 1 যোগ করছি, এখানে 1 যোগ করছি। মূল বিন্দু যখন 2 আর 3 বিন্দুতে যোগ হচ্ছে, 2,3 বিন্দুতে যোগ হচ্ছে মানে স্থানান্তরিত হচ্ছে, তখন ভুজটা 2 আছে না, তাহলে ভুজের x এর জায়গাতে 2 যোগ হবে, মানে x1 + 2 হবে, আর y এর জায়গাতে y1 + 3 হবে। হ্যাঁ, কারণ এখানে কোটিটা 3 রয়েছে। বুঝে গেছে? এই হচ্ছে বিষয়। প্রশ্নটাতে প্রথমে আরো একটা জিনিস ছিল, যে ঘূর্ণন না প্রয়োগ করে। অ্যাকচুয়ালি ঘূর্ণনটা কি, ধরে নাও যে এখানে দুটো অক্ষ এই বিন্দুতে ছেদ করে আছে, তার মানে এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, এবার মূল বিন্দুটাকে ওখানেই রেখে যদি অক্ষগুলো একটু যদি ঘুরে যায় কোনো একটা নির্দিষ্ট কোণে, ধরে নাও যে এক্স অক্ষ এটা ছিল কিনা, এক্স অক্ষ এটা হয়ে গেল, ধরে নাও ওয়াই অক্ষ এটা আছে, তো ওয়াই অক্ষ এটা হয়ে গেল ধরে নাও। মানে কি, আমাদের যে মূল বিন্দুটা ওখানেই থাকলো, মূল বিন্দুটা যেখানে আছে। আমরা ট্রান্সলেশনে কি শিখেছিলাম, যে মূল বিন্দুটাই কোনো একটা বিন্দু অন্য কোনো একটা বিন্দুতে চলে যাবে, আর ঘূর্ণন যেটা, সেটা কি বলতো, মূল বিন্দুটা ওখানেই থাকবে, কিন্তু এই অক্ষগুলো একটু ঘুরে যাবে একটা নির্দিষ্ট কোণে। সেই কোণটাকে আমি থিটা ধরলাম। থিটা কোণে কোনো দিকে ঘুরে যদি যায়, মানে কি থিটা কোণে কিছুটা ঘুরে গেছে, অক্ষগুলো থিটা কোণে কিছুটা ঘুরে গেছে, কিন্তু মূলবিন্দু ওখানেই আছে, সেটাকে আমরা বলবো ঘূর্ণন। মানে অক্ষ দুটো একটা নির্দিষ্ট কোণে যদি ঘুরে যায়, তাহলে তখন আমরা কি বলবো বলো, এটাকে আমরা বলবো ঘূর্ণন। ঠিক আছে, কিন্তু তোমাদের সিলেবাসে সাধারণত এটা আলোচ্য বিষয় নয়, ঘূর্ণনের অঙ্ক নেই তোমাদের, ওই জন্য ওখানে ঘূর্ণন না প্রয়োগ করে বলা হয়েছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, তারপরের প্রশ্নটা হচ্ছে এ কমা বি বিন্দুটি এই বিন্দু দুটি থেকে সমদূরবর্তী হওয়ার শর্তটি নির্ণয় করো। তাহলে সমদূরবর্তী হওয়ার শর্ত আমরা নির্ণয় করতে যাচ্ছি, তার আগে আমি যদি বলি, বলছে এটা বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু থেকে সমদূরবর্তী হওয়ার শর্ত আমাদের কাছে জানতে চাইছে। আমি বলতে চাইছি যে সমদূরবর্তী হবে কখন, সমদূরবর্তী হবে কিভাবে করে, দূরত্ব আমরা আগে নির্ণয় করব, তবে তো সমান বলতে পারবো। ধরে নাও যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব, আবার এই বিন্দুটা থেকে এই বিন্দুটার যে দূরত্ব, সেই দূরত্ব দুটো সমান হবে কোন শর্তে, আমরা আগে সমান করি, তারপরে দেখবো যে শর্তটা কি। হ্যাঁ, তাহলে আমরা এটা বিন্দু আর এটা বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা নির্ণয় করি। তাহলে এ কমা বি বিন্দু থেকে বিন্দু ও 8,4 বিন্দু দুটির মধ্যে দূরত্ব
সমান কি হবে, রুট ওভার আলফা মাইনাস সরি এ মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 4 তার হোল স্কোয়ার, এটা একটা হবে এত একক। আবার এটা বিন্দু থেকে এটা বিন্দুর যে দূরত্ব মানে এ কমা বি ও -2, -4 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান কি হবে, রুট ওভার এ মাইনাস টু এ মাইনাস -2 মানে কি হবে বলো তো, এ প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস -4 মানে বি প্লাস 4 তার হোল স্কোয়ার। এখন বলো এত একক। এটা হচ্ছে এটা বিন্দু আর এটা বিন্দুর দূরত্ব। তো যেহেতু দূরত্ব সমান হওয়ার শর্ত চেয়েছে, সেহেতু আমরা এটা আর এটাকে কি করে দেব, সমান করে দেব। এটা বিন্দু থেকে এটা বিন্দুর যে দূরত্ব আর এটা বিন্দু থেকে এটা বিন্দুর যে দূরত্ব এদের সমান হওয়ার শর্ত চেয়েছে, তাহলে আমরা এদেরকে সমান করে দিচ্ছি বা শর্ত পেয়ে যাব। চলো দেখি সমান করে দেখি। তাহলে এটা আর এটাকে আমরা সমান করে দিলাম, এ মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 4 তার হোল স্কোয়ার তার যে রুট ওভার মানে সুতরাং ইকুয়াল টু রুট ওভার এ প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস 4 তার হোল স্কোয়ার সমান করে দিলাম। শর্ততে আমরা যাচ্ছি, আমরা যে আমাদের সমান হওয়ার শর্ত চেয়েছে ওই জন্য আমরা সমান করলাম। এখন আমরা যদি উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে রুট ওভার দুটো উঠে যাবে না, তাহলে এপারে কি পড়ে থাকবে, ভিতরেটি পড়ে থাকবে। এখন ভিতরেটি যদি পড়ে থাকে বলো তো এ মাইনাস 8 তার হোল স্কোয়ার মানে কি, সেটা হবে এ স্কোয়ার -16 এ প্লাস 8 স্কোয়ার হচ্ছে 64 প্লাস এপারে হচ্ছে বি স্কোয়ার -8b প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16 সমানের এপারে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 তারপরে বি প্লাস 4 এর তার হোল স্কোয়ার মানে বি প্লাস 4 তার হোল স্কোয়ার সমান কি হবে বলো, প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 8b প্লাস হচ্ছে 16। তাহলে এটা হলো। এখন বলো তো এপারে প্লাস এ স্কোয়ার আছে আর এপারে প্লাস এ স্কোয়ার আছে, এই প্লাস এ স্কোয়ারটা এপারে যদি মাইনাস এপারে এসে যদি মাইনাস হয় তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার বাদ চলে যাবে না। আবার এখানে প্লাস বি স্কোয়ার আছে আর এপারে প্লাস বি স্কোয়ার আছে, এই প্লাস বি স্কোয়ারটা এপারে এসে যদি মাইনাস বি স্কোয়ার হয় তাহলে বাদ যাবে কি যাবে না বলো, বাদ চলে যাবে একেবারে। তাহলে কি হবে বলো, এপারে কি থাকলো, বাম পক্ষে কি থাকছে পড়ে, এখানে থাকলো -16a -16a। আচ্ছা, এই যে +16 যেটা দেখতে পাচ্ছ আর এখানে +16 যেটা দেখতে পাচ্ছ, এই +16টা এপারে এসে যদি -16 হয় তাহলে 16 আর 16 বাদ চলে যাবে। তাহলে বাম পক্ষে আমাদের কি পড়ে থাকছে সেটা আমরা লিখছি, -16a প্লাস 64 -8b, এটা লিখছি। ঠিক আছে, তাহলে -16a তারপরে কি বলতো প্লাস প্লাস 64 -8b সমানের এপারে যেটা পড়ে থাকলো 4a প্লাস 4 প্লাস 8b, 4a প্লাস 4 প্লাস 8b এটি পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যেটা আমরা এ আর বি গুলোকে একই দিকে নিয়ে চলে আসছি আর সংখ্যাগুলোকে অন্যদিকে নিয়ে চলে যাই। তাহলে হবে -16a
আর এই +4a টাইপের হবে -4a। আবার কি বলতো, এবারে কি আছে বলো, -8b। আর এপারে +8b টাইপের হবে -8b, সমানের উপরে এপারে 4 রাখলাম, আর এই +64 এপারে এসে -64। জানি না কি করতে নিয়ে গেলাম উপরে, তবে দেখছি কি হয়। তাহলে এখানে -16 আর -4 -20a, আর এখানে আছে -8b আর -8b, কত বলো, -16b। হ্যাঁ, ইকুয়াল টু 64 আর 4, এটা প্লাস আছে, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে 64 থেকে 4 বাদ কত হবে, 60, -60। এই দুটো থেকে কি কমন যাবে, -4 কমন যাবে, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকছে -4, যেহেতু কমন নিলাম, এখানে 4 5 20, মানে 5a, -4 নিয়ে নিয়েছি, তার মানে মাইনাসটা প্লাস হয়ে গেল। 16 জায়গাতে কি হবে, 4 4 16, 4 নিয়ে নিয়েছি, তার মানে 4 পরে থাকলো b, ইকুয়াল টু এপারে কি আছে বলো, -60। এখন বলো তো, এই পুরোটার সাথে -4 গুণ হয়েছে, অনুপারে কি হবে বলো, ভাগ হবে। তার মানে কি হবে বলো, 5a + 4b ইকুয়াল টু -60/-4। মানে -4টা গুণ হয়েছিল, এবারে ভাগ হলো, মাইনাস আর মাইনাস কেটে গেল। প্রথমে 4 দিয়ে যদি আমি 60কে যদি ভাগ করি, তাহলে কি হবে বলো, 4 দিয়ে আমি 60কে ভাগ করলাম, কি হবে, 4 15 60, তাহলে হয়ে গেল 15। তার মানে হচ্ছে 5a + 4b ইকুয়াল টু 15। শর্তটা হচ্ছে এটাই, জানো, যদি 5a + 4b ইকুয়াল টু যদি 15 হয়, তবে এই বিন্দুটি থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দুটি থেকে এই বিন্দুর দূরত্ব সমান হবে, অর্থাৎ সমদূরবর্তী হবে। এটাই হচ্ছে শর্ত, এটাই হচ্ছে শর্তটি, যে শর্তটি আমাদের নির্ণয় করতে বলছিল কিনা, সেই শর্তটি এটা। অ্যাকচুয়ালি নির্ণয় শর্তটি এটাই, নির্ণয় শর্তটি হচ্ছে এটাই। হ্যাঁ, এভাবে করে জাস্ট আমরা, ওরা যেটা বললো ওটা আমরা করলাম, বা শর্তটি বেড়ে গেল। ক্লিয়ার? সো এভরিওয়ান, তারপরে যে কোশ্চেনটা রয়েছে, -2,3 এর নিকটবর্তী যে বিন্দু দ্বারা -2,3 এবং 3,-1 বিন্দু দুটির সংযোজক রেখাংশ সমত্রিখণ্ডিত হয়, তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে চলো কোশ্চেনটা আমরা একটু বুঝে নিই হাতে কলমে। এটা একটা সরলরেখা, দুটো বিন্দুর সংযোজক সরলরেখা। কোন বিন্দু দুটোর, এটা আর এটা, -2,3, এটা বিন্দুটা হচ্ছে -2,3, আর এটা বিন্দুটা হচ্ছে 3,-1। তাহলে এই বিন্দু দুটির সংযোজক সরলরেখা এটা। তো বলছে এই বিন্দু নিকটবর্তী, এখানে কি বলেছে, -2,3, মানে এই বিন্দুটার নিকটবর্তী বিন্দু যেটা রয়েছে এখানে, সেই বিন্দুটা দ্বারা এই সরলরেখাটা সমত্রিখণ্ডিত হয়। মানে আমি এতটা অংশ যদি এখানে আরো এতটা অংশ যদি নিই কিনা, তাহলে সমান 3টা ভাগে ভাগ হয়ে যাবে। অ্যাকচুয়ালি হয়েছে 3/1 হয়ে যায় এটা। তাহলে বলছে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক কত, সমত্রিখণ্ডিত মানে কি, সমান 3টা ভাগে ভাগ হয় এই পুরো সরলরেখাটা। তাহলে সমান 3টা ভাগে যদি আমি ভাগ করি, তাহলে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, মানে এমন ভাবে দুটো বিন্দু নিলাম যে সমান 3টা ভাগে ভাগ হয়। তো আমাদেরকে অ্যাকচুয়ালি বলছে -2,3 এর কাছাকাছি বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এটাই আমাদের কাছে চেয়েছে। ঠিক আছে, এবার কিভাবে করে আমরা বের করবো সেটা হচ্ছে বিষয়। বলো তো, 3টা ভাগে যদি ভাগ হয়, তাহলে এটুকু 1, এটুকু 1 আর এটুকু 1। তো আমি বলছি যে এটা 1 আর এটা 1 মিলিয়ে এই পুরোটাকে আমি কি বলে দিচ্ছি বলো তো, 2 বলে দিচ্ছি। এই পুরো এখান থেকে এই অংশটুকু আমি 2 নিয়ে নিলাম, আর এখান থেকে এটুকু 1 নিয়ে নিলাম। তাহলে আমি এই বিন্দুটার সাপেক্ষে আমি কি বলবো, এই পুরো সরলরেখাটা অন্তর্বিভক্ত হয়েছে না, কি অনুপাতে, 1:2 অনুপাতে। তাহলে আমরা বলো তো, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কিভাবে করে নির্ণয় করবো বলো, অন্তর্বিভক্তের সূত্র প্রয়োগ করে দাও, mx2 + nx1 বাই হচ্ছে m + n। তাহলে এখানে mx2 মানে 1 × 3 প্লাস nx1 মানে 2 × -2 মানে হচ্ছে -4 বাই হচ্ছে m + n মানে 1 + 2 কমা, কি হবে বলো, এবার হচ্ছে my2 মানে n 1 × -1 মানে -1 প্লাস n × y1 মানে হচ্ছে 3 দুনা 6 বাই হচ্ছে m + n মানে 1 + 2। এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা নির্ণয় করছি, যে বিন্দুটি ওই সরলরেখাকে সমত্রিখণ্ডিত করে, ওই বিন্দুর স্থানাঙ্ক এটা।
তাহলে নিচে হয়ে গেল 3 আর উপরে হলো 3 প্লাস মাইনাস 4, প্লাস মাইনাসে -4, কমা নিচে হচ্ছে 3 আর এখানে -1 প্লাস 6 কত হবে বলো? 5। তাহলে এখানে হচ্ছে 3, -4 মানে -1 আর নিচে হচ্ছে 3, কমা এখানে কি হচ্ছে বলো? উপরে 5 আর নিচে হচ্ছে 3। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -1/3 আর হচ্ছে 5/3। এভাবে করে আমরা ওই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করতে পারলাম। ঠিক আছে, এরপরে যেটা আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে বলছে সিডি রেখাংশকে কিউ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে 2CQ = 5DQ হয়। আবার সি বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে বলে দিয়েছে 4,7 -2,4। তো বলছে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? চলো দেখি জিনিস কাহিনী আমরা এক্সপ্লেন করি। সিডি রেখাংশ, এটা হচ্ছে সিডি একটা রেখাংশ, এ বিন্দুটার নাম হচ্ছে সি, এ বিন্দুটার নাম হচ্ছে ডি। তাহলে এই সিডি রেখাংশকে আমরা কিউ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন আমাদের বলে দিয়েছে যে এই যে সিকিউ যেটা আছে বলছে 2CQ = 5DQ, এটা আমাদের বলে দিয়েছে। মানে 2CQ = 5DQ। এটা থেকে আমরা কি পাই বলো তো? CQ/DQ = 5/2। এই যে 2 টাইপের গুণ ছিল এপারে এসে ভাগ, DQ টাইপের গুণ ছিল এপারে এসে ভাগ, তাহলে CQ/DQ = 5/2। এখান থেকে আমরা লিখতে পারি যে CQ/DQ আমরা ভগ্নাংশকে অনুপাতে লিখতে পারি, উপরেরটা হচ্ছে প্রথমে আর শেষে নিচেটা হচ্ছে শেষে, = হচ্ছে 5:2। তাহলে ভগ্নাংশগুলো আমরা অনুপাতে পরিণত করে দিলাম। তাহলে আমাদের যে দাঁড়িয়ে গেল CQ = 5DQ। CQ বলতে এই পুরো সরলরেখাটা, মানে প্রথমে যেটা ছিল বাড়ানোর পরে যেটা হলো, বাড়ানোর পরে পুরোটা, প্রথমে যেটা ছিল আর বাড়ানোর পরে যতটুকু বাড়লো কিনা সেটা নিয়ে পুরোটা হচ্ছে সিকিউ, আর ডিকিউটা হচ্ছে বর্ধিত অংশটুকু মানে বাড়ানো অংশটুকু। তাহলে সম্পূর্ণটা আর বাড়ানো অংশটুকুর অনুপাত যেটা রয়েছে সেটা 5:2। তাহলে মনে করো এটা এর মতো না সম্পূর্ণ। আমরা বহির্বিভক্তর থিওরি আমরা জেনেছি যে একটি সরলরেখাকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি বিন্দু পর্যন্ত যদি বর্ধিত করা হয় তাহলে ওই বিন্দুতে সরলরেখাটি বহির্বিভক্ত হলো। তাহলে এক্ষেত্রে আমরা বহির্বিভক্তর থিওরি প্রয়োগ করতে পারি। তাহলে এই বহির্বিভক্তর থিওরি আবার কিভাবে করে প্রয়োগ করতে পারি? অনুপাতটা বোঝা খুবই জরুরি। আমরা কি বললাম যে প্রথমে যতটা ছিল আর যতটা বাড়ালাম সেটা পুরোটা নিয়ে এটা আর এটার যোগফল পুরোটাই হচ্ছে এম হয়, আর সেটা হচ্ছে সিকিউ এর জায়গাতে কি আছে? এম আছে, মানে 5 আছে, মানে এম এর মান। তাহলে এম = হচ্ছে 5, আর বর্ধিত অংশটুকুকে আমরা এন ধরি, তাহলে সেটা কি বলতো? 2, তার মানে এন = হচ্ছে 2। এবার এই সি বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বলে দিয়েছে কি বলতো? 4,7, আর ডি বিন্দুর স্থানাঙ্কটা হয়ে গেল -2,4। তাহলে এটা হয়ে গেল x1 y1, এটা হয়ে গেল x2 y2। ঠিক আছে, তাহলে আমাদের বলছে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে কিউ বিন্দুতে এই সরলরেখাটা বহির্বিভক্ত হয়েছে না? কিউ বিন্দুতে যেহেতু সরলরেখাটা বহির্বিভক্ত হয়েছে তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা খুবই সহজ, কারণ আমরা অনুপাতও জানি m:1 অনুপাতে বিভক্ত হয়েছে, বহির্বিভক্ত হয়েছে। m:n বলতে 5:2 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক, অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক = হবে, নিচে হবে m-n মানে 5-2, আর উপরে হবে mx2। m এটা হচ্ছে x1, এখানকার ভুজটা x1 আর এখানকার ভুজটা হচ্ছে x2। তাহলে mx2 মানে 5 × 2 মানে 5 × 10, ওখানে মাইনাসের জন্য -10, মাইনাস মানে mx2 - nx1। এবার n বলতে 2 আর x1 মানে 4, তাহলে 4 × 2 = 8। তাহলে এটা হয়ে গেল ভুজ। কোটিটা কি হবে? নিচে তো m-n মানে 5-2, আর এখানে হয়ে যাবে কি বলতো? my2 - ny1। তাহলে m বলতে 5, y2 মানে 4, তাহলে 4×5 = 20, আর সরি মাইনাস ny1, n বলতে 2, y1 মানে 7, তাহলে 7 × 2 = কত? 14। তাহলে এই হচ্ছে স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে নিচে হয়ে গেল 3, উপরে হচ্ছে
10 মাইনাস 8 মানে কত, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 18, কমা এখানে কি হয়ে যাচ্ছে, নিচে তো 3, উপরে 20 থেকে 14 বাদ দিলে গেলে হয়ে গেল 6। আমি যদি 3 দিয়ে 18কে ভাগ করি তাহলে হবে 3 6 18, তাহলে মাইনাস 6, কমা এখানে 3 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 2 হবে, তাহলে এই হয়ে গেল -6,2। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক যেটা দাঁড়ালো সেটা হচ্ছে -6,2। আমাদের কাছে এটাই চেয়েছিল যে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে। জাস্ট কাহিনীটাকে আমরা কাহিনীটাকে যখন আমরা সাজালাম তখন দেখতে পেলাম যে কিউ বিন্দুটা আর কিছুই না, ওই সরলরেখাটাকে বহির্বিভক্ত করছে। ওই জন্য বহির্বিভক্ত থিওরি প্রয়োগ করে আমরা কি বলতো কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করি। যাদের বুঝতে অসুবিধা হলো তারা এর আগের ক্লাসে আমরা বহির্বিভক্তর একটা আলাদা এক্সট্রা ক্লাস আমরা দিয়েছি, বহির্বিভক্ত কি, বহির্বিভক্ত হলে গেলে কীভাবে করে থিওরি প্রয়োগ করতে হয়, সেই জিনিসটা আমি এর আগের ক্লাসে এক্সপ্লেন করেছি, একবার দেখে নিতে পারো গিয়ে। এবার আমরা সঞ্চার পথের সমীকরণ কিভাবে করে নির্ণয় করতে হয় সেটা তো আমরা শিখেছি। থিওরি ক্লাসে আমরা শিখে নিয়েছি যে সঞ্চার পথের সমীকরণ কিভাবে করে নির্ণয় করতে হয়, তার একটা এক্সাম্পল আমরা আজকে জানব। তাহলে এখানে বলছে একটি বিন্দু এক্স ওয়াই সমতলে এমনভাবে গতিশীল যে এক্স অক্ষ থেকে এবং 1,-2 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান। বলছে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি আগেই বলেছিলাম যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে গেলে বিশেষ শর্ত প্রয়োজন, ঠিক আছে। শর্তটাকে জাস্ট অ্যাপ্লাই করো এবং সমীকরণ গঠন করো। তাহলে আমাদেরকে যেটা বলেছে এক্স ওয়াই সমতলে একটি বিন্দু এমনভাবে গতিশীল, তাহলে সেই গতিশীল বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি। ধরি গতিশীল বিন্দুটি x1, y1, গতিশীল বিন্দুটিকে আমরা x1, y1 ধরে নিলাম, ঠিক আছে। এবার এক্স অক্ষ থেকে এবং ওই বিন্দুটির দূরত্ব আর 1,-2 বিন্দু থেকে ওই বিন্দুটির দূরত্ব সর্বদা সমান। তাহলে এটা হচ্ছে শর্ত, সেই শর্তটা আমরা অ্যাপ্লাই করব। তারও আগে আমাদের বলছে না এক্স অক্ষ থেকে ওই বিন্দুটির দূরত্ব, তাহলে এক্স অক্ষ থেকে ওই বিন্দুটির দূরত্ব আমরা কীভাবে করে নিই, এটা বিন্দু থেকে এটা বিন্দুর দূরত্ব তো আমরা নির্ণয় করে নিতে পারবো, কিন্তু এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আমরা কীভাবে করে নির্ণয় করব। এক্স অক্ষ থেকে এই বিন্দুটির দূরত্ব সর্বদা সমান আমাদের বলেছে, তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুটির দূরত্ব কত হবে সেটা আমরা নির্ণয় করে নিচ্ছি। আমরা যেটা জেনেছি যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার দূরত্ব কিভাবে করে নির্ণয় করতে হয়, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু 0। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। আর এই বিন্দুটা বলতে এখানে গতিশীল বিন্দুটা হচ্ছে x1, y1, x1, y1। তাহলে এই বিন্দুটি থেকে এই যে সরলরেখা, এই সরলরেখাটার দূরত্ব কত হবে। সরলরেখাটাকে আমরা আরও একটু যদি সাজিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি না যে 0 × x প্লাস ওয়াই প্লাস 0 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এক্সের সহগ, এক্সের সহগ 0, ওয়াইয়ের সহগ 1, আর ধ্রুবক পদ হচ্ছে 0। তাহলে আমরা এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব আমরা কিভাবে করে নির্ণয় করব। তাহলে গতিশীল বিন্দুটি থেকে গতিশীল বিন্দুটি থেকে এক্স অক্ষের দূরত্ব, আমাদেরকে এক্স অক্ষ থেকে দূরত্ব, গতিশীল বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব আর এই বিন্দুটি থেকে দূরত্ব সমান, তাহলে আমরা সমান আগে আমরা করি, তারপরে সমান করে দেবো বা সমীকরণ গঠন হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে গতিশীল বিন্দুর থেকে এক্স অক্ষের দূরত্ব যেটা সেটা কি, তার উপরে হয়ে যাবে 0 ইন্টু, আমি কি বলেছিলাম যে এটাকে বাম পক্ষটাকে আমরা লিখে দেব। এর আগের ক্লাসে গিয়ে তোমরা দেখে নিতে পারো আমি শিখিয়েছি যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব কিভাবে করে নির্ণয় করতে হয়, সেটা আমি একটা থিওরি ক্লাস দিয়েছি, একটা সিম্পল একটা ক্লাস আমি দিয়েছি, সেই ক্লাসটা গিয়ে এর আগের ক্লাসটা গিয়ে দেখে নিতে পারো। তবে এই বিন্দুটি থেকে এই সরলরেখার দূরত্ব কি হবে, তাহলে 0 ইন্টু এক্সের জায়গাতে এই বিন্দুটার ভুজ মানে x1 বসে গেল, প্লাস কি আছে ওয়াই, এবার এখানে এর সহগ 1 আছে,
মানে 1 না বসালে চলবে, ওয়াই। এবার ওয়াই এর জায়গাতে কোটির জায়গাতে মানে ওয়াই এর জায়গাতে এখানকার কোটিটা বসবে, এখানকার কোটিটা কি y1, তাহলে y1 বসলো প্লাস 0, এর হচ্ছে মড বাই, সেটা হচ্ছে নিচে হয়ে গেল রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার হচ্ছে 1 মানে 1 এর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু উপরে হয়ে গেল 0 ইন্টু এক্স মানে 0 প্লাস y1 প্লাস 0, তাহলে সবশেষে y1 এখানে পড়ে থাকবে। আর নিচে রুট ওভার 0 স্কোয়ার, 0 না বসালেও চলবে, 1 এর স্কোয়ার 1, তাহলে আর 1 এর স্কোয়ার 1, 1 এর বর্গমূল 1, তার মানে নিচে 1ই বসলো, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে গেল y1। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, আমরা এমনিতেও আমরা বলতে পারবো যে এই বিন্দুটি যেহেতু x1, y1 যে বিন্দুটি, x1, y1 যে বিন্দুটি x অক্ষ থেকে সর্বদা দূরত্ব সমান, তার দূরত্ব y1ই হওয়া উচিত, কারণ x অক্ষ বরাবর যতটা যাবে y অক্ষ বরাবর কতটা যাবে, এই বিন্দুটা যদি এখানে যদি থাকে তাহলে x1, y1, তার মানে এইটুকু দূরত্বটা কতটা, x অক্ষ থেকে দূরত্ব কতটা বলো, y1 না, বিন্দুটা যদি x1, y1 হয় তার মানে কি এইটুকু দূরত্ব কত, এখান থেকে x1 গেছে আর এখান থেকে y1 গেছে না, তার মানে এইটুকু হচ্ছে y1, তার মানে x অক্ষ থেকে দূরত্ব ওর সর্বদা y1 হবে, ঠিক আছে। তারপর আমরা একটা সিম্পল থিওরি প্রয়োগ করে আমরা করে নিলাম যে দূরত্বটা y1 হবে। এখন কথাটা হচ্ছে তাহলে x অক্ষ থেকে এর দূরত্ব কত, গতিশীল বিন্দুটির, গতিশীল মানে গতিশীল বিন্দুটি x অক্ষ থেকে, মানে গতিশীল বিন্দুটি থেকে x অক্ষের যে দূরত্ব সেটা হচ্ছে y1, হ্যাঁ, y1 একক। এবার ওই গতিশীল বিন্দুটি আর 1, -2 বিন্দুটির দূরত্ব কত, তাহলে গতিশীল বিন্দুটি হচ্ছে x1, y1 ও 1, -2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব ইকুয়াল টু কি হচ্ছে বলো তো, রুট ওভার x -1 মানে x1 -1 তার হোল স্কোয়ার প্লাস y1 -2 মানে হচ্ছে +2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার, এখানে হচ্ছে x1 -1 তার হোল স্কোয়ার, আর এটা আর করলাম না। আমাদের প্রশ্নে যে শর্তটা দিয়েছে বলছে এই বিন্দুটা থেকে গতিশীল বিন্দুর যা দূরত্ব x অক্ষ থেকে তার দূরত্ব, এই দুটো হচ্ছে কি বলতো সর্বদা সমান, তাহলে x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে y1 আর এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব, এই দুটি মানে এই বিন্দু দুটির মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে এটা, তাহলে এটার সাথে y1 কি হবে, ইকুয়াল হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি যে রুট ওভার x1 -1 তার হোল স্কোয়ার প্লাস y1 +2 তার হোল স্কোয়ার, এই দূরত্বটা ইকুয়াল টু y1। এটা হচ্ছে x অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব আর এটা হচ্ছে এই বিন্দু থেকে গতিশীল বিন্দুটির দূরত্ব, দুটো সমান হবে, ওই জন্য আমরা সমান করে দিলাম। এখন উভয় পক্ষে যদি আমি বর্গ করি তাহলে এপারে রুট ওভারটা উঠে যাবে, তাহলে এখানে কি হবে বলো, x1 -1 তার হোল স্কোয়ার, স্কোয়ার করে দিচ্ছি আমি, এর স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে a স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে বলো তো, x1 -1 তার হোল স্কোয়ার মানে হচ্ছে a - b তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি, তাহলে x1 স্কোয়ার -2 × x1 +1 প্লাস এখানে যদি a + b হোল স্কোয়ারের সূত্র যদি প্রয়োগ করি তাহলে y1 তার স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 4y1 প্লাস 2 এর স্কোয়ার হচ্ছে 4 মানে b স্কোয়ার মানে হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে y1। আচ্ছা, উভয় পক্ষ বর্গ করেছি তার মানে এবারে y1 এর স্কোয়ার হবে। এবার বলো এই y1 স্কোয়ারটা যদি অন্য পারে যদি চলে যায় তার মানে কি এটা আর এটা বাদ চলে যাবে না, বা এই y1 স্কোয়ারটা এবারে যদি মাইনাস হয় তাহলে এটা y1 স্কোয়ারের সাথে বাদ যাবে কি যাবে না বলো, বাদ চলে যাবে, তাহলে বাদ চলে গেল, বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে x1 স্কোয়ার -2x1 প্লাস 4y1 প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এই যে
এই বিন্দুটির, এই গতিশীল বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এটাই। তাহলে জাস্ট আমরা শর্তটা প্রয়োগ করলাম, বাস সঞ্চার পথের সমীকরণ নির্ণয় হয়ে গেল।